আমাদের বন্ধু রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর পাল্লায় পড়ে শেষটায় যাত্রা দেখতে হলো। এখনকার সবচেয়ে নামকরা যাত্রার দল ভারত অপেরার হিট নাটক সূর্যতরণ। এটা বলতেই হবে যে যতক্ষণ দেখা যায় ততক্ষণ জমে যেতে হয়। কোথাও কোনো ঢিলে ঢালা ব্যাপার নেই। অ্যাক্টিং একটু রংচড়া হলেও কাউকেই কাঁচা বলা যায় না। লালমোহনবাবু ফেরার পথে বললেন, আমার গল্পের জাগুন এরও তাই। মনকে টানবার শক্তি আছে পুরোপুরি। অথচ তলিয়ে দেখুন, দেখবেন অনেক ফাঁক, অনেক ফাঁকি। কথাটা বড়াইয়ের মতো শোনালেও অস্বীকার করা যায় না। লালমোহনবাবুর লেখাও তলিয়ে দেখলে তাতে তেমন কিছু পাওয়া যাবে না। অথচ ভদ্রলোকের পপুলারিটি কিন্তু একটা চমক লাগার মতো ব্যাপার। নতুন বই বেরোনোর পরদিন থেকে একটানা ৩ মাস বেস্ট সেলার লিস্টে নাম থাকে। অথচ উনি বেশি লেখেন না, বছরে ২টো উপন্যাস, একটা বৈশাখে, একটা পুজোয়। আজকাল তথ্যের ভুল আগের চেয়ে অনেক কম থাকে। কারণ শুধু যে ফেলুদাকে পাণ্ডুলিপি দেখিয়ে নেন তা নয়, সম্প্রতি নিজেও অনেক রকম এনসাইক্লোপিডিয়া ইত্যাদি কিনেছেন। সেগুলোর যে সদ্য ব্যবহার হচ্ছে সেটা বইগুলো পড়লেই বোঝা যায়। সূর্যতরণ যাত্রা নামটা প্রথমেই করার কারণ হলো এই যাত্রার সঙ্গে যুক্ত এক ভদ্রলোককে নিয়েই আমাদের এবারের তদন্ত। ভদ্রলোকের নাম ইন্দ্র নারায়ণ আচার্য। এরই লেখা নাটক, গানও এর লেখা, অর্থাৎ নিজেই গীতিকার। আর ইনি নিজেই অর্কেস্ট্রায় বেহালা বাজান। মোট কথা গুণী লোক। তাকে নিয়ে যে গোলমালটা হলো সেটা অবশ্যই খুবই প্যাঁচালো ব্যাপার। আর ফেলুদাকে তার বুদ্ধির শেষ কণাটুকু খরচ করে এই রহস্যের সমাধান করতে হয়েছে। আমরা যাত্রা দেখবার দিন দশেক পরেই একদিন টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে ইন্দ্রনারায়ণ বাবু নিজেই আমাদের বাড়িতে এলেন তার সমস্যাটা নিয়ে। দিনটা রবিবার। লালমোহনবাবু যথারীতি ৯টার মধ্যেই আড্ডা মারতে চলে এসেছে। ১০টা নাগাদ ভদ্রলোক এসে হাজির হলেন। যাকে বলে ক্লিন সেভেন চেহারা, বয়স আন্দাজ ৪০-৪২, রং ফর্সা, হাইট মাঝারির চেয়ে একটু বেশি, মাথার চুল প্রায় সবই কাঁচা। ফেলুদা প্রথমেই সূর্যতরণের প্রশংসা করে বলল, আপনি তো মশাই ম্যান অফ মেনি পার্টস, এত রকম শিখলেন কি করে? ভদ্রলোক হালকা হেসে বললেন, না না, আমার লাইফ হিস্ট্রিটা একটু বেয়াড়া ধরনের। আমার ফ্যামিলির কথা জানলে পরে বুঝবেন যে আমার যাত্রার সঙ্গে কানেকশনটা কত অস্বাভাবিক। আপনি কি বোসপুকুরের আচার্য পরিবারের কথা জানেন? ফেলুদা বলল, হ্যাঁ হ্যাঁ, সে তো অতি নামকরা ফ্যামিলি মশাই। আপনাদেরই এক পূর্বপুরুষ ছিলেন না, কন্দর্প নারায়ণ আচার্য, যিনি বিলেতে গিয়ে প্রিন্স দ্বারকানাথের মতো নবাবী মেজাজে থাকতেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বললেন ইন্দ্রনারায়ণ বাবু। কন্দর্প নারায়ণ ছিলেন আমার ঠাকুরদার বাবা। 1875-এ বিলেতে যান। অত্যন্ত শৌখিন লোক ছিলেন। গান বাজনার শখ ছিল। তার কিনে আনা বেহালাই আমি বাজাই। আমাদের পরিবারের আমার মেজ দাদা হরিনারায়ণ ছাড়া গান বাজনার দিকে আর কেউ যায়নি। সে অবশ্যই কিছু বাজায় টাজায় না, তার উচ্চাঙ্গ সঙ্গীতের শখ। সে রেকর্ড আর ক্যাসেট শোনে। যাই হোক, পরিবার যে খানদানি সে তো বুঝতেই পারছেন। আমরা 3 ভাই, আমি, হরিনারায়ণ আর দেবনারায়ণ। আমি ছোট, দেবনারায়ণ বড়। দেব ব্যবসায়ী আর হরি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার বাবা বেঁচে আছে। নাম কীর্তিনারায়ণ, বয়স ৭৯। উনি ব্যারিস্টার, যদিও এখন আর কোর্ট কাচারি করার সামর্থ্য নেই। বুঝতেই পারছেন এই অবস্থায় আমার যাত্রার সঙ্গে যোগটা কত অস্বাভাবিক। কিন্তু আমার ছেলেবেলা থেকেই ওই দিকে শখ।
আইএ পাশ করে আর পড়িনি। বেহালা শিখেছি মাস্টার রেখে। গান করতাম, গান লিখতাম খুব কম বয়স থেকে। বাবাকে সোজাসুজি বলি যে আমি যাত্রায় জয়েন করব। বাবার আবার কেন জানি আমার উপর একটা দুর্বলতা ছিল, তাই আমার আবদারটা মেনে নিলেন। এখন অবশ্যই আমি আমার অন্য দুই ভাইয়ের চেয়ে কম কিছু রোজগার করি না। যাত্রার আর্থিক সচ্ছলতার কথাটা জানেন তো? তা আর জানি না, বললেন লালমোহনবাবু। হিরো হিরোইন মাইনে পায় 25-30 হাজার টাকা করে। ইন্দ্রনারায়ণবাবু বললেন, আমার নিজের কথাটা নিজেই বলছি বলে কিছু মনে করবেন না, কিন্তু আজ ভারত অপেরার যে এত নামডাক, সেটা প্রায় অনেকটা আমার জন্যই। আমার নাটক, আমার গান, আমার বাজনা, এগুলো ভারত অপেরার বড় অ্যাট্রাকশন, এবং আমার গোলমালটাও এর থেকে। কথাটা বলে ভদ্রলোক থামলেন। তার একটা কারণ অবশ্যই শ্রীনাথ চা এনেছে তাই। ফেলুদা বলল, আপনি কি অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন? আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমাকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা তো অনেক দিন থেকেই চলছে। টাকা জিনিসটা তো আর অগ্রাহ্য করা চলে না। তবে ভারত অপেরার সঙ্গে আমি আছি আজ 17 বছর ধরে। এরা আমাকে যথেষ্ট যত্ন আত্রি করে, আমার গুণের মর্যাদা দেয়। কাজেই এ দল ছেড়ে অন্য দলে যাওয়ার আগে অনেকবার ভাবতে হয়। আমি তাই এদের সবাইকে ঠেকিয়ে রেখেছি। কিন্তু সেদিন যেটা হলো, এবং যেটার জন্য আমি আপনার কাছে আসতে বাধ্য হলাম, সেটা হলো আমাকে হটিয়ে ভারত অপেরাকে পঙ্গু করার চেষ্টা। হটিয়ে মানে? সোজা কথায় খুন করে। এটার প্রমাণ কি? প্রমাণ একেবারে শারীরিক আক্রমণ। 3 দিন আগের ঘটনা। এখনো কাঁধে ব্যথা রয়েছে। কোথায় হলো আক্রমণটা? বিডন স্ট্রিট থেকে বেরিয়েছে মোহাম্মদ সফিলেন। সেখানে একটা বাড়িতে আমাদের আপিসার রিহার্সালের ঘর। গলিটা অন্ধকার আর নিরিবিলি। সেদিন আবার ছিল লোডশেডিং, ডিসি অফ। আমি যাচ্ছি অফিসে, এমন সময় পিছন থেকে এসে মারলো রড জাতীয় একটা কিছু দিয়ে। মাথায় মারতে চেয়েছিল বোধহয়, অল্পের জন্য পারেনি। সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় আমাদের দলে দুজন অভিনেতা আসছিল গলি দিয়ে আপিসে। আমি তখন মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছি। তারা আমাকে তুলে আপিসে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে। আমার হাতে বাক্সে বেহালা ছিল, সেটা পড়ে যায় রাস্তায়। আমার সবচেয়ে ভয় ছিল সেটার বুঝি কোনো ক্ষতি হয়েছে, কিন্তু দেখলাম তা হয়নি। এখন আমি আপনার কাছে এসেছি আমার কি করা উচিত সে বিষয়ে পরামর্শ নিতে। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে বলল, এই অবস্থায় তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আর যে লোক আপনাকে আক্রমণ করেছে, সে যে বিরুদ্ধ পার্টির লোক, এমনও ভাবার কোনো কারণ দেখছি না। সে সাধারণ চোরছ্যাঁচড়ও হতে পারে, হয়তো আপনার মানিব্যাগ হাতানোর তালে ছিল। আপনি বরং পুলিশে খবর দিতে পারেন। এর বেশি আমার দিক থেকে কিছু বলা সম্ভব নয়, মিস্টার আচার্য। তবে আর যদি কোনো ঘটনা ঘটে, তাহলে আপনি আমাকে জানাতে পারেন। কিন্তু এ ব্যাপারে পুলিশ আপনাকে আরো বেশি সাহায্য করতে পারবে বলে আমার বিশ্বাস। এটুকু বলতে পারি যে আপনার পারিবারিক ইতিহাস আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এরকম পরিবার থেকে কেউ কোনোদিন যাত্রায় যোগ দিয়েছে বলে আমার জানা নেই। ইন্দ্রনারায়ণবাবু বললেন, আমাকে বলা হতো আচার্য ফ্যামিলির ব্ল্যাক শিপ, অন্তত আমার ভাইরা তাই বলতেন। ইন্দ্রনারায়ণবাবু আর বসলেন না। উনি চলে যাবার পর ফেলুদা দুটো ধোঁয়ার রিং ছেড়ে বলল, ভাবতে অবাক লাগে যে মাত্র 100 বছর আগে এই আচার্য ফ্যামিলির কন্দর্প নারায়ণ বিলেতে গিয়ে চুটিয়ে নবাবি করেছে, আর আজ
সেই ফ্যামিলির ছেলে মোহাম্মদ শফিল এনে যাত্রার রিহার্সাল দিতে গিয়ে গুন্ডার হাতে রডের বাড়ি খাচ্ছে। মাত্র 3 জেনারেশনে এই পরিবর্তন কল্পনা করা যায় না। লালমোহনবাবু বললেন, অবশ্যই পরিবর্তনটা হয়েছে শুধু এরই ক্ষেত্রে। অন্য ভাইদের কথা যা শুনলুম তাতে তো মনে হয় তাঁরা দিব্যি আচার্য ফ্যামিলির ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছেন। ফেলুদা বলল, যাই হোক, ফ্যামিলিটাকে ইন্টারেস্টিং লাগছে। বোসপুকুরে একবার গিয়ে পড়তে পারলে মন্দ হতো না। সেই বোসপুকুরে আচার্য বাড়িতে যাওয়ার সুযোগ যে কয়েকদিনের মধ্যেই এসে পড়বে তা কে জানত। সম্রাট অশোক আর দুদিনে শেষ হয়ে যাবে। সেদিক দিয়ে ইন্দ্রনারায়ণের চিন্তা করার কিছু নেই। সত্যি বলতে কি, নাটক আরো 4খানা আগেই তৈরি হয়ে আছে। যদিও সে কথা ইন্দ্রনারায়ণ তার যাত্রা দলের মালিককে এখনো বলেননি। সব নাটক সব সময় চলে না। দর্শকের রুচি আশ্চর্য রকম বদলায় বছরে বছরে। হাওয়া বুঝে নাটক লিখতে হয়, না হলে ভালো নাটকও অনেক সময় মার খেয়ে যায়। সে বিচারে সম্রাট অশোক এখন খুবই যুগোপযোগী নাটক। আসলে দুশ্চিন্তার কারণ অন্য। এখন বেজেছে রাত 10টা। আর কিছুক্ষণ পরেই বীণাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভর আসবেন ইন্দ্রনারায়ণের কাছে। এই নিয়ে 5বার হবে তাঁর আসা। এছাড়া নবনট্য কোম্পানির লোকও এসেছে তাঁর কাছে, কিন্তু বীণাপানির মতো জোর তাদের নেই। আসার কারণ একটাই, ভারত অপেরা থেকে ভাঙিয়ে নিয়ে যেতে চায় তারা ইন্দ্রনারায়ণকে। 17 বছর যাত্রার সঙ্গে যুক্ত রয়েছেন ইন্দ্রনারায়ণ। এখন তার বয়স 42। এই খাওয়া খাওয়ির ব্যাপারটা সম্পর্কে এতদিন তিনি ওয়াকিবহল ছিলেন না। এখন হয়েছে। অবশ্যই এর জন্য তার খ্যাতিই দায়। ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে জন্মেছিলেন ইন্দ্রনারায়ণ, তাই আজ সব দল তাকে হাত করতে চায়, বিশেষ করে বীণাপানি অপেরা। সেদিনের আক্রমণটা অবশ্যই এই রেষারেষির সঙ্গে যুক্ত নাও হতে পারে। প্রদোষবাবু ঠিকই বলেছিলেন, এটা খুব সম্ভবত চোর ছ্যাঁচড়ের ব্যাপার। মাথায় বাড়ি মারতে চাইলে কি মারতে পারতো না? আসলে সে উদ্দেশ্য ছিল না। ছিল অজ্ঞান করে পকেট থেকে মানিব্যাগটা নিয়ে পালানো। সেদিন সঙ্গে টাকাও ছিল 150-র ওপর। ভাগ্যিস মলয় আর ইন্দ্রজিৎ এসে পড়ল। খুব মাচান বেঁচেছেন ইন্দ্রনারায়ণ। সন্তোষ বেয়ারা এসে স্লিপ দিল। অশ্বিনী ভর যাও, ডেকে আনো। বললেন ইন্দ্রনারায়ণ আচার্য। অশ্বিনী ভর এসে চেয়ার টেনে নিয়ে পাশেই বসে বললেন, বলুন। আপনি বলুন। বললেন ইন্দ্রনারায়ণ। আমি আর নতুন কথা কি বলবো ইন্দ্রবাবু? আমি তো এই নিয়ে 5বার এলুম। এবার তো একটা এসপার ওসপার না করলেই নয়। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি যে মনস্থির করে উঠতে পারছি না অশ্বিনী বাবু। এতদিনের একটা সম্পর্ক চুকিয়ে দেওয়া তো মুখের কথা নয়। সবই বুঝলুম, কিন্তু আর্টিস্টরা তো ঘর বদল করছে। নিউ অপেরায় 10 বছর থাকার পর ভারতে চলে গেলেন সঞ্জয় কুমার। এ তো হামেশাই হচ্ছে। টাকার অঙ্কটা অগ্রাহ্য করছেন কি করে? আপনি কত পাচ্ছেন ভারত অপেরায় সে তো আমরা জানি, 15,000। আমরা আপনাকে 20 বলছি। 1 বছরে আপনার ইনকাম হবে 2.5 লাখ। আর খাতির যত্ন আপনাকে আমরা ওদের চেয়ে কিছু কম করব না। গুণের কদর আমরাও করি। বিজ্ঞাপনে আপনার নাম থাকবে মোটা হরফে। আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব, নেহাত যদি সাধ্যের বাইরে না হয়। শুনুন অশ্বিনী বাবু, আমার আর 2-3 দিন লাগবে এই নাটকটা শেষ করতে। আমি এখন আর কিছু ভাবতে পারছি না। আপনি সামনের সপ্তাহে আরেকটিবার আসুন।
ভরসা দিচ্ছেন কিছুটা? একেবারে নিরাশ করার ইচ্ছে থাকলে আর আপনাকে আসতে বলবো কেন? তবে আমার দিকটাও আপনার চিন্তা করে দেখতে হবে। টাকাটাই যে সবসময় বড় জিনিস তা তো নয়। ভারত অপেরা যদি জানে যে আপনারা আমাকে 20 অফার করেছেন, তাহলে আমার বিশ্বাস তারাও আমাকে ওই টাকাই দিতে চাইবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত বছরের সম্পর্ক কি চট করে ভোলা যায়? ঠিক আছে, তাহলে তো এখন আর কথা বলে লাভ নেই। দিন সাতেক পরে এলে আশা করি ফল হবে। এভাবে ঝুলিয়ে রাখাটাও কোনো কাজের কথা নয় ইন্দ্রবাবু। আসি, নমস্কার। নমস্কার। ইন্দ্রনারায়ণ ঘর থেকে বেরিয়ে সামনের দরজার দিকে কিছু দূর এগিয়ে দিলেন অশ্বিনীবাবুকে। তারপর নিজের কাজের ঘরে ফিরে এসে আবার চেয়ারে বসলেন। শেষ দৃশ্যটা ভালোই যাচ্ছে। এভাবে একেবারে শেষ পর্যন্ত গেলে এর নাটককে কেউ রুখতে পারবে না। এটা হবে ইন্দ্রনারায়ণ আচার্যের জীবনের শ্রেষ্ঠ কাজ। ইন্দ্রনারায়ণ এক মনে কাজ করে চলেছে। মাঝে মাঝে দু একটা শ্যামা পোকা আসছে। সামনে পুজো। এই পোকাই তার কাজে সবচেয়ে বেশি ব্যাঘাতের সৃষ্টি করে। আর লোডশেডিং। তবে আজ কদিন থেকে লোডশেডিং হচ্ছে না। আশা করি সামনে দুটো দিনও হবে না। ইন্দ্রনারায়ণ তার পুরো মনোযোগটা লেখায় দিল। তার জীবনের শ্রেষ্ঠ নাটক, সম্রাট অশোক। কিন্তু কাজ বেশি দূর এগোতে পারল না। ইন্দ্রনারায়ণ টেরও পেলেন না যে একটি লোক তার ঘরে ঢুকে অতি সন্তর্পণে তার পিছনে এসে দাঁড়িয়েছে। তারপর হামানদিস্তার একটি মোক্ষম বাড়ি। আর ইন্দ্রনারায়ণের চোখের সামনে সবকিছু চিরতরে অন্ধকার হয়ে গেল। খবরের কাগজ খুলে চমকে উঠলাম। ইন্দ্রনারায়ণ আচার্য তাঁর বাড়িতে খুন হয়েছেন। গত পরশু রাত্রে হয়েছে ঘটনাটা। খবরে যাত্রায় ইন্দ্রনারায়ণের ভূমিকা সম্বন্ধেও কয়েক লাইন লিখেছে। আশ্চর্য, 10 দিনও হয়নি ভদ্রলোক আমাদের বাড়িতে এসেছিলেন ফেলুদার সঙ্গে দেখা করতে। ফেলুদা অবশ্যই আমার আগেই খবরটা পড়েছে। আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, লোকটা এলো আমার কাছে, অথচ কিছু করতে পারলাম না ওর জন্য। অবশ্যই করার কোনো উপায়ও ছিল না। আমার ব্যাপারটা খটকা লাগছিল। বললাম, প্রথমবার লোকটাকে গলিতে অ্যাটাক করেছিল, আর এবারে একেবারে বাড়ির ভিতরে এসে খুন করলো। খুব ডেয়ারিং খুনি বলতে হবে। ফেলুদা বলল, সেটা ওর বাড়ির প্ল্যান। ভদ্রলোক কোন ঘরে থাকতেন ইত্যাদি না দেখে বলা যাবে না। আর খুন করার তেমন তাগিদ থাকলে বাড়িতে এসে করবে না কেন? কিন্তু এবার তো আর তোমাকে তদন্তের জন্য ডাকলো না। এবারে পুলিশকেই ডেকেছে বোঝা যাচ্ছে। তবে ওপাড়ার থানার দারোগা মণিলাল পোদ্দারকে তো বেশ ভালো করে চিনি। তিনি যদি কোনো খবর দেন। মণিলাল পোদ্দারকে আমিও একবার দেখেছি। মোটাসোটা গুফো ভদ্রলোক। ফেলুদাকে যেমন ঠাট্টাও করেন, তেমনি শ্রদ্ধাও করেন। তবে শেষ পর্যন্ত খবরটা এলো দারোগার কাছ থেকে নয়, স্বয়ং আচার্য বাড়ির কর্তা ৭৯ বছরের বুড়ো কীর্তিনারায়ণ ফেলুদাকে ডেকে পাঠালেন। খুনটা হওয়ার 3 দিন পরে সকালে 9টা নাগাদ এক ভদ্রলোক এলেন আমাদের বাড়িতে। বয়স 40-এর কাছাকাছি। বেশ সার্ভ চেহারা, চোখে সোনার চশমা। অক্টোবর মাস হলেও বেশ গরম। ভদ্রলোক সোফায় বসে রুমাল বার করে ঘাম মুছে বললেন, কিছু মনে করবেন না মিস্টার মিত্তির। বহুবার চেষ্টা করেও আপনার লাইন পেলাম না। আমি আসছি বোসপুকুরের আচার্য বাড়ি থেকে। আমায় পাঠিয়েছেন বাড়ির কর্তা কীর্তিনারায়ণ বাবু। আমাদের বাড়িতে একটা খুন হয়েছে, জানেন বোধহয়। সেই ব্যাপারে যদি আপনার সাহায্য পাওয়া যায়।
আপনার পরিচয়টা? এই দেখুন, আসল কথাটাই বলা হয়। আমার নাম প্রদ্যুৎ মল্লিক। আমি ও বাড়িতে থেকে বংশের আদিপুরুষ কন্দর্প নারায়ণের একটা জীবনী লিখছি। লেখাই আমার পেশা। একটা খবরের কাগজে চাকরি করতাম, এখন ছেড়ে দিয়েছি। আপাতত জীবনীর জন্য তথ্য সংগ্রহের সঙ্গে সঙ্গে কীর্তিনারায়ণের সেক্রেটারির কাজ করছি। উনি ব্যারিস্টার ছিলেন, রিটায়ার হয়েছেন বছর চারেক হল। ওর শরীরটা বিশেষ ভালো নেই। আমাকে ডাকতে এসেছেন, পুলিশে খবর দেওয়া হয়নি? পুলিশ যা করার করছে, কিন্তু কীর্তিনারায়ণের পছন্দ অপছন্দ একটু গতানুগতিকের বাইরে। পুলিশকে ডেকেছে ওর ছেলেরা। উনি নিজে আপনার কথা বললেন। বললেন পুলিশের চেয়ে একজন ভালো প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলে কাজ হবে বেশি। উনি আবার গোয়েন্দা কাহিনীর বিশেষ ভক্ত। আপনার যা পারিশ্রমিক তাও উনি দিতে রাজি আছেন অবশ্যই। ইতিমধ্যে খুন সম্বন্ধে আর কোনো তথ্য পাওয়া গেছে? বিশেষ কিছুই না। খুনটা মাথার পিছন দিকে বাড়ি মেরে করা হয়। ইন্দ্রনারায়ণ তখন টেবিলে বসে কাজ করছিল। পুলিশের ডাক্তার পরীক্ষা করে বলেন যে খুনটা হয় রাত 12টা থেকে 12:30টার মধ্যে। ইন্দ্রনারায়ণের ঘর ছিল বাড়ির একতলায়। একটা শোবার ঘর আর তার পাশে একটা কাজের ঘর। উনি অনেক রাত পর্যন্ত কাজ করতেন। উনি যে যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন সে খবর জানেন বোধহয়। ফেলুদা এবার মিস্টার মল্লিককে বলে দিল যে ইন্দ্রনারায়ণ আচার্য তার কাছে এসেছিলেন, তাই আচার্য পরিবার সম্বন্ধে অনেক তথ্যই সে জানে। তাহলে তো ভালোই হলো। বললেন প্রদ্যুৎ মল্লিক। খুনের রাত্রে 10টার সময় ইন্দ্রনারায়ণের কাছে বিনাপানি অপেরার ম্যানেজার আসেন দেখা করতে। পুলিশ অবশ্যই তাকে জেরা করছে, কারণ বাড়ির চাকর সন্তোষ বেয়ারা তার জবানিতে বলে যে ইন্দ্রনারায়ণ আর ওই ভদ্রলোকের মধ্যে বচসা হচ্ছিল, সেটা সে শুনতে পায়। কিন্তু বিনাপানি অপেরার ভদ্রলোক, নাম বোধহয় অশ্বিনী বাবু, 11টার মধ্যে চলে যান। তারপর আবার আসেন কিনা জানা যায়নি। বাড়ির পিছন দিকে একটা দরজা আছে, সেটা চাকররা বন্ধ করে অনেক রাত্রে। রাতে কাজের পর চাকরগুলো পাড়ায় আড্ডা দিতে বেরোয়, ফেরে 1টার কাছাকাছি। কাজেই 12টা নাগাদ যদি অশ্বিনীবাবু আবার ফিরে এসে থাকেন, তাহলে সে খবর কেউ নাও জানতে পারে। যাই হোক, সে তো আপনি গিয়ে তদন্ত করবেনই, অবশ্যই যদি আপনি তদন্তের ভার নিতে রাজি থাকেন। যদি তাই হয়, তাহলে আজ সকালেই 11টা নাগাদ আপনি আসতে পারেন। তখন কীর্তিনারায়ণ ফ্রি থাকেন। ফেলুদা রাজি হবে জানতাম, কারণ আচার্য পরিবার সম্বন্ধে ওর একটা কৌতূহল আগে থেকেই ছিল। তাছাড়া ইন্দ্রনারায়ণ বাবুর সঙ্গে কথা বলেও ওর বেশ ভালো লেগেছিল। ঠিক হলো আমরা 11টার সময় বোসপুকুরে গিয়ে হাজির হব। প্রদ্যুৎবাবু আরেকবার ঘাম মুছে বিদায় নিলেন। ওই কাগজটা কি বেরিয়ে পড়লো? দেখ তো। ফেলুদা বলল ভদ্রলোক চলে যাবার পর। একটা ভাঁজ করা সাদা কাগজ সোফার কোণে পড়ে আছে। আমি সেটা তুলে ফেলুদাকে দিলাম। ভাঁজ খুলে দেখা গেল ডট পেনে 2 লাইন ইংরেজি লেখা, হ্যাপি বার্থডে হুকুমচাঁদ। ফেলুদা ভুরু কুঁচকে লেখাটার দিকে কিছুক্ষণ চেয়ে দেখে বলল, হুকুমচাঁদ, নামটা চেনা চেনা মনে হচ্ছে। কথাটা বোধহয় জন্মদিনের কেকের ওপর লেখা হবে। হুকুমচাঁদ সম্ভবত কীর্তিনারায়ণের বন্ধু, কিংবা হয়তো টেলিগ্রাম পাঠানো হবে। মল্লিকের উপর ভার ছিল কাজটা করবার।
ফেলুদা কাগজটাকে আবার ভাঁজ করে নিজের শার্টের বুক পকেটে রেখে দিল। এবার কর্তব্য হচ্ছে তৃতীয় মাস্কেটিয়ারকে ফোন করা। তার যান ছাড়া তো আমাদের গতি নেই, এবং তাকে বাদ দিলে তিনি সন্তুষ্ট হবেন বলে মনে হয় না। লালমোহনবাবুকে ফোন করার 1 ঘন্টার মধ্যেই ভদ্রলোক স্নান সেরে ফিটফাট হয়ে নিজের সবুজ অ্যাম্বাসাডর নিয়ে চলে এলেন। সব শুনে টুনে বললেন, এবারের পুজোটা তার মানে রহস্যের জট ছাড়াতেই কেটে যাবে। তা এক হিসেবে ভালো। উপন্যাসটা লেখা হয়ে গেলে পর হাতটা বড্ড খালি খালি লাগে, এতে সময়টা দিব্যি কেটে যাবে। ভালো কথা, আমার পড়শি রোহিণীবাবু সেদিন বলেছিলেন ওর নাকি বোসপুকুরে আচার্যদের সঙ্গে চেনাশোনা আছে। বললেন, এমন পরিবার দেখবেন না মশাই, বাপ ছেলে মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, তাও একান্নবর্তী হয়ে বসে আছে। সে বাড়িতে যে খুন হবে সেটা আশ্চর্যের কিছুই নয়।